স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান ধরনের বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। জিয়াউল কবির সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অনলাইনে পুরো সময়ের জন্য অতিথি রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানকেও স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এই পর্বে একটু আলোচনা করতে চাই তিনটি দল আজকে পিআর পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে, জামায়াত সহ। সে বিষয়ে আমরা একটু যুক্ত করে নেব আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, তাকে, এবং একই সঙ্গে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, তাকেও একটু যুক্ত করে নেই। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যেটা বলছিলাম, আমি যদি একটু শাহরিয়ার কবিরকে দিয়ে আসলে শুরু করতে চাই। জি, শাহরিয়ার কবির, নির্বাচন বিশ্লেষক তোফায়েল আহমেদ বলেছেন যে নেপালে এই পিআর পদ্ধতিটা হয়েছে এবং এটা বেশ জটিল একটা পদ্ধতি, আমাদের দেশের মানুষদের জন্য বোঝা কঠিন। তার সপক্ষে যুক্তি যেটা আছে সেটা যে বেশিরভাগ আধুনিক বা একটু সমর্থবান দেশগুলো সেখানে এটা সফল হয়েছে। যেমন সুইজারল্যান্ডে 91 লাখ জনসংখ্যা, সেখানে প্রায় 46% মানুষ উচ্চশিক্ষিত। নিউজিল্যান্ডে আছে 51 লাখ মানুষ, সেখানে উচ্চশিক্ষার হার 92%। সুইডেনে আছে 10 লাখ মানুষ, প্রায় 39% মানুষ সেখানে উচ্চশিক্ষিত। মানে একটু শিক্ষিত মানুষদের জন্য এটা বোঝা সুবিধা। এছাড়াও এর নানান ধরনের বলা হয়েছে যে বেশ জটিল পদ্ধতিটা আমাদের দেশের মানুষের জন্য একটি প্রযোজ্য ঠিক হবে কিনা সেটা নিয়ে সন্দেহ পোষণ করেছেন অনেক। আপনার আসলে কি মত? জামায়াত সহ অন্য দলগুলো এটি চাইছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে কেন পিআর পদ্ধতি চাওয়া হচ্ছে? 1970 সাল থেকে আজ পর্যন্ত একই ধরনের একই প্যাটার্নে কিন্তু ইলেকশন হয়েছে। এর মধ্যে একটাই পরিবর্তন, 1996 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটাকেও ব্যর্থ করা হয়েছে। আজকে এই পিআরটা চাওয়া হয়েছে এবং আপনি যে পরিসংখ্যান দিয়েছেন সে পরিসংখ্যান অনুযায়ী বিশ্লেষকরা বলতে চাচ্ছে এটা শিক্ষিত জনগোষ্ঠীর জন্য। আমি খুবই গর্বিত। আমার দেশের একজন চাওয়ালা, রিক্সাওয়ালা রাজনীতি নিয়ে কথা বলে, যেটা আমি ইংল্যান্ড আমেরিকায় দেখি। ইংল্যান্ড আমেরিকায় কোনো ট্যাক্সি ড্রাইভার ডিড নট হ্যাভ এনি ইন্টেনশন অর ইন্টারেস্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য পলিসি। তার সরকার কি পলিসি নিচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি মেট্রোতে চলে গেছি ইংল্যান্ডে, সেখানে ওইটা মানুষ সকালবেলা মেট্রোতে উঠে একটা ওই নিউজ পেপার নামও মেট্রো, ওটা নিয়ে ওটার কি কি সিনেমা আছে সেটা নিয়ে ইন্টারেস্টেড। কিন্তু আমাদের দেশের মানুষ প্রতিদিন আমাদের দেশে কোথায় কি হচ্ছে, কোন রাজনীতিবিদ কি বলছে, এটা নিয়ে কিন্তু তারা পলিটিক্যালি অনেক কনসাস। সেকেন্ডলি, তাহলে একটা পলিটিক্যাল কনসাস ওই দেশের শিক্ষিতর হার আর আমাদের রাজনৈতিক শিক্ষিতর হার যদি ধরা হয়, সাক্ষরতা ওইভাবে না ধরলেও আমাদের প্রতিটা মানুষই রাজনৈতিকভাবে সচেতন। আর পিআর পদ্ধতি কেন চাওয়া হচ্ছে দেখেন, 18 সালে কিন্তু বিএনপি যে মহিলা আসনগুলো নিয়েছিল সেগুলো কিন্তু এই পিআর এর ভিত্তিতে। তাদেরকে এই যে আজকে রুমিন ফারহানা যে ইলেক্টেড হয়েছিল, তিনি কিন্তু পিআর এর ভিত্তি। সো পিআর জিনিসটা আসলে কি? পিআর জিনিসটা হচ্ছে আপনি আনুপাতিক হারে পাবেন। কেন আনুপাতিক হারে দরকার? বলা হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার ক্রিয়েটস অ্যাবসলিউট অ্যানার্কি। আপনি সর্বময় ক্ষমতার উৎস হয়ে ওঠেন। শেখ মুজিবুর রহমান সাহেব 4th অ্যামেন্ডমেন্ট দিয়ে যেভাবে সর্বোচ্চ ক্ষমতার উৎস হয়ে উঠলেন, এখন সেটা করতে গিয়ে মানে নেপালে 17 বছরে 13 বার সরকার বদলেছে। এমনকি মানে বিশ্বমানের যে ডাক সাইটে পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেজার ইনস্টিটিউট, তাদের মতে মানে
তারা একটা সিদ্ধান্ত দিয়েছে যে ন্যায্য সাম্যবাদী মনে হয় আসলে এই পদ্ধতিটাকে, কিন্তু মোটেও ততটা নয়। বরং পৃথিবীর যে দেশই এই পদ্ধতিটির প্রয়োগ রয়েছে সে দেশেই শাসনতান্ত্রিক জটিলতা না কমে বরং বেড়েছে। হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, ক্ষুদ্র স্বার্থের লড়াই বেড়েছে। আমরা একটা পদ্ধতি নেব, সেই পদ্ধতি যদি আমাদের এখানে স্থিতিশীলতা তৈরি করতে না পারে তাহলে মানে সেটা কেন নেব? প্রত্যেকটা জিনিসের ম্যারিজ ডিমেরিটস আছে। আপনি যেটা নেপালকে উদাহরণ দিলেন, ইউরোপের যতগুলো দেশের কথা আপনি বলেছেন তাদের সরকার পড়ুক আর অ্যাকাউন্টেবিলিটিটা বৃদ্ধি পেয়েছে। এই এই পদ্ধতির একটা বড় সুবিধা, এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে, এখানে দুর্নীতি কম হয়, এখানে কেউ বিশ্বাস করে না এই চেয়ারটা আমার পাকাপোক্ত। যেমন আমাদের দেশে একটা সবসময় একটা প্রবণতা দেখেন, 5 বছরের জন্য মনে হয় একটা ইজারা দেওয়া হয়েছে, যে এমপি হয়ে যায় সেভাবে আচ্ছা এই 5 বছর যা পারে খেয়ে নি। কিন্তু যখন পিয়ার পদ্ধতিতে হবে তখন ওনাকে সবসময় চিন্তা করতে হবে আমি আজ আছি কাল নাই। এই যে আজ আছি কাল নাই, তখন মানুষের মধ্যে সততার প্রবণতাটা সৃষ্টি হবে, মানুষের প্রতি তার আকাঙ্ক্ষাটা কাজ করার ব্যর্থ এটা খুবই মানে প্রবল হবে। মানে কিন্তু Second আর উল্টো একটা জিনিস, উল্টোও তো ঘটেছে। মানে অনুন্নত দেশে পিয়ার পদ্ধতির সবচেয়ে বাস্তব সমস্যা হলো প্রায় জোট সরকার গঠনে রাজনৈতিক দলগুলোকে বাধ্য হতে হয়। আর এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছোট দলগুলো জোট সরকারের জন্য নানান ধরনের অন্যায্য শর্ত আরোপ করে এবং ফলে একটা গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় বাধাগ্রস্ত হয়, ব্যত্যয়ও ঘটে। এদিক এদিক থেকে আমরা খুবই, আমি বলবো লাকি এনাফ। কেন? ধরেন একটা উদাহরণ দিই, ওয়ার্কার্স পার্টির এক নেতা, এক পার্টি, রাশেদ খান মেনন, তাছাড়া আর তার কোনো ভোট পাওয়ার বা তার কোনো সিট পাওয়ার কোনো সুযোগ থাকে না। আর আপনি যদি রেশিও দেখেন, সমস্ত ছোট ছোট দলগুলো 1%ও পায় না। আমাদের দেশে কিন্তু ভারতের মতো আঞ্চলিক দলের সংখ্যা নেই। আমাদের দেশে সব রাজনৈতিক দলই মোর অর লেস ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস, এবং 2-3টা বাদে কিন্তু আমাদের 5%-এর অধিকে আপনি কি পাননি, ভোট পায় না। আপনি এখন পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে কেমন হবে? আপনি তো বলে এইটা নিয়ম করতে পারেন, সবাই মিলে, সমস্ত পলিটিক্যাল পার্টি মিলে 5%-এর নিচে তারা ভোট পাবে, তারা কোনো সিট পাবে না। তাহলে আপনি দেখেন 2 বা 3 জন পলিটিক্যাল পার্টি ছাড়া সংসদে আসন যাবে না। আর জোটের কথা বলতেছেন, দেখেন 91 সালে বিএনপি জামাত জোট হয়েছে, 2001 সালে বিএনপি জামাত জোট হয়েছে, আওয়ামী লীগ 14 দলকে নিয়ে জোট করছে। সো জোটের যে উদাহরণ আমাদের দেশে, এটা নতুন না, এটা সবসময় ছিল, আগেও ছিল, এখনো আছে। আর এই যে বললেন যে ক্ষমতার পালাবদল, দেখেন এরশাদ সাহেব 86 সালে ইলেকশন করছিল, সেই ইলেকশনে 2 বছর না যেতে 88 সালে ইলেকশন হলো, তার 2 বছর না যেতে 91 সালে জি। ইলেকশন। তার মানে এই যুক্তি যদি কেউ দেখায় যে না তাড়াতাড়ি সরকার পরিবর্তন হবে, আমাদের এখানে সব সময় তাই হয়েছে। আপনি যদি যান না, কিন্তু সবগুলো জোট তো আসলে নিজেরা নিজেরা জোটবদ্ধ হয়ে নির্বাচনটাই জোটবদ্ধভাবে করেছে, সেই জায়গায় তারা প্রার্থী দেয়নি। 4 দলীয় জোটের কথা যদি বলেন বা যে জোটগুলোর কথা বললেন সেই জায়গায় আমি একটু আজিজুল বারী হেলালের কাছ থেকে আসবো, আপনার কাছে আবার ফিরবো। আজিজুল বারী হেলাল। ধন্যবাদ আপনাকে। আপনারা পিয়ারের ম্যারিটস ডিমেরিটস নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করছি। শাহরিয়ার ভাই এখন কিছু ম্যারিটস এর কথা বললেন। আমি ম্যারিটস এবং ডিমেরিটস এর মধ্যে একটা ডিমেরিটস শুধু বলতে চাই, যে আমরা যে বলছি যে কাউকে আপনার অটোক্রেটস হওয়ার বা কর্তৃত্ববাদী হওয়ার যে প্রবণতা আমরা বন্ধ করব, কিন্তু পিয়ারের মাধ্যমে যখন আমরা আপনার আপনার এমপি বানাবো, তখন কিন্তু ওই পার্টির প্রধান তিনি ইচ্ছামতো তার নমিনেশনটা, তার সিটটা দিবে যে কে কে এমপি হবে। এটা একটা বড় ডিমেরিটস। আমি অ্যাপার্ট ফ্রম ইট, আমি এর একটা পলিটিক্যাল দিক আমি বলতে চাই, যে আমরা এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে অবস্থান করছি, টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট টু আওয়ার ভোট। এমন একটা সময়ে আপনি একটা নিউ আইডিয়া ইমার্জেন্স করছেন, একটা নিউ আইডিয়া ইন্ট্রোডিউস করছেন। আপনি দেখেন যে ঐক্যমত কমিশন যে 166 দফা আমাদের কাছে দিয়েছিল, সেটা কিন্তু সেখানে পিয়ার ছিল না। এখন নতুন করে এই পিয়ারটা ইন্ট্রোডিউস করা মানে অন্য একটা রাজনৈতিক মতলববাদী। সেই মতলববাদীটা হলো যে একটা নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করতে চাওয়ার যে চেষ্টা, এই চেষ্টার ফলে আমরা বুঝতে পারি যে আপনি আসলে আগামী যে নির্বাচনটা হচ্ছে, অর্থাৎ আমরা যে ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, যে গণঅভ্যুত্থানের ফলে যে ফ্যাসিবাদকে পরাজিত করেছি, তিনি যারা চাচ্ছেন নির্বাচনকে বানচাল করবার জন্য বা ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, এমন বক্তব্য আমরা
শুনছি। এখন এইটার পালে বাতাস দেওয়ার জন্য আপনারা যে নিউ একটা আইডিয়া জেনারেট করছেন, আমি মনে করি যে এই যে পিআর এই পদ্ধতির ম্যারিটস ডিমেরিটস আমরা স্কলার লেভেলে অনেক আলোচনা করেছি। এটা যদি সংসদে যে আলোচনা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। সেজন্য বলছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হয় তাহলে সংবিধানের সাথে থাকতে হবে। যেহেতু সংবিধানে নেই আর সেই সংবিধানে ইনকর্পোরেট করতে হয় তাহলে তো আপনাকে সংসদে যেতে হবে। অর্থাৎ ইললজিক, ইররেশনাল এবং অনেক কথা আপনি বলতে পারেন এবং আপনি পিয়ারের পক্ষে বিপক্ষে অনেক যুক্তিও দেখা যেতে পারে, কিন্তু সেই জায়গাটা বলার জায়গাটা হলো সংসদ। আপনি সংসদে না যে একটা নিউ আইডিয়া আপনি ইন্ট্রোডিউস করছেন। আপনারা নেপালের কথা বলেছেন, দেখেন নেপালে আজকে কতবার সরকার পরিবর্তন হলো, আজকে কি অবস্থা হলো, তাই না? এখন নেপালে হয়েছে তার মানে যে বাংলাদেশ হবে তাও আমি বলছি না, কিন্তু আমাদের দেশে আমরা এখন একটা খুব আপনার সন্ধিক্ষণে আমরা অবস্থান করছি। আমাদের দেশে এখন একটি রাজনৈতিক সরকার, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন। জুলাই সনদের আমরা বাস্তবায়নে তার লিগাল ফ্রেমওয়ার্ক এবং বাস্তবায়ন নিয়ে আমাদের আলোচনা চলছে। এর মধ্যে আপনি পিআর এর মতো একটা জিনিস, একটা নিউ আইডিয়া দিয়ে আপনি রাস্তায় এখন আন্দোলন করছেন। এক্স্যাক্টলি, মানে এই আন্দোলন নিয়েও একটু কথা বলবো আমি। জিয়াউল কবির সুমন, আপনার একটু মন্তব্য আশা করছি, বা যদি কোনো প্রশ্ন আমার অতিথিদের কাছে থাকে সেটাও করতে পারেন। না, আসলে আমার বক্তব্য যেটা সেটি হচ্ছে এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, তো এই সময়ে নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ নির্বাচন যদি যথাসময়ে করা না যায় বা কোনো কারণে যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে যে কোনো একটা সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সবাইকে ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে নির্বাচনকে প্রায়োরিটি দিয়ে নির্বাচন তো হতেই হবে। সরকার প্রধানও বলেছেন এবং যারা মন্ত্রী মর্যাদা যারা উপদেষ্টা আছেন তারাও প্রতিনিয়তই বলছেন যে নির্বাচনের কোনো বিকল্প নেই। তো এখানে যে এই মুহূর্তে পিআর নিয়ে আলোচনা বা আর যেটা হেলাল ভাই বললেন যে সেটা তাদের মূল যে 166 দফা সেখানেও ছিল না, পরে সংযোজিত হয়েছে। তো এখন আসলে এই মুহূর্তে এটা এই কতটুকু যৌক্তিক অথবা আইন পারমিট করে কি না, সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলো এটাতে কতটুকু সম্মত হবে এটাও একটা বড় বিষয়। আর এখানে সবাই নিশ্চয়ই তাদের যার যার দলের বেনিফিটটাই তারা দেখছেন। তো আসলে আমার মনে হয় যে সবাই কিছু ছাড় দিয়ে হলেও আমাদের দেশের স্বার্থটা এবং নির্বাচনের এবং মানে দলের স্বার্থ দেখছেন, দেশের স্বার্থটাই মূলত আমাদের এখানে দেখা উচিত আর কি। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব, তারপরে আমার আরেকজন অতিথি ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, তার কাছে আমার একটা মানে প্রশ্ন আলাদাভাবে থাকবে একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে। দেখে নিলাম অন্যান্য সংবাদভিত্তিক টেলিভিশনগুলো কি শিরোনাম করেছে। এই পর্যায়ে একটু যেতে চাই প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে পিআরের দাবিতে, পিআর সহ আরও 5টি বিষয়ে দাবি আদায়ের জন্য তারা প্রায় 3টি দল, জামায়াত সহ অন্য দলগুলো যোগ দিবে এরকম গণমাধ্যমে জানা যাচ্ছে। তারা একটা আন্দোলন মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। মানে এই আন্দোলনটা আসলে কাদের বিরুদ্ধে, মানে সরকার নাকি মানে বিএনপিকে? কারণ বিএনপি তো পিআরের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই আন্দোলনটা আসলে কাদের বিরুদ্ধে তারা করছে বলে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কয়েক মাস যাবতীয় কিন্তু পিআর নিয়ে আলোচনা করছি। তো এটা হয়তো আমার 10-12তম সেশন পিআরের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আমি আপনার প্রশ্নটাতে আসার আগে একটু 1 মিনিট অন্য বিষয়ে কথা বলছি, মানে পিআর রিলেটেড। তো পিআরকে নিয়ে সবার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছে, কিন্তু পিআরের যেটা সুইটেবিলিটি আছে, আপনি যে সোসাইটিতে পিআরকে বাস্তবায়ন করতে চান সেটা একটা সুইটেবল এনভায়রনমেন্ট, মানে সুইটেবল পলিটিক্যাল সিস্টেম থাকা লাগবে। তো এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা আছে মানে পলিটিক্যাল সায়েন্সে। তো আমরা জানি যে 3 ধরনের পিআর সিস্টেম আছে এবং 1899 সালে প্রথম বেলজিয়ামে এটা চালু হয় এবং এ নিয়ে অনেক আলাপ আলোচনা হতে হতে পিআর অনেক ডেভেলপ করছে। পিআরও বিভিন্ন সময় তার ত্রুটির কারণে ডেভেলপ হয়েছে। তো এখন পৃথিবীতে অধিকাংশ দেশেই অত তালিকা সিস্টেমটা আছে, সেটাতে প্রায় 85টা দেশে আছে। আর তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশে যেটা আছে সেটা অল্প অল্প কয়েকটা দেশে, 4-5টা দেশে আছে, আর 7টা দেশে কিছু আছে। এরকম 3 ধরনের আপনার পিআর সিস্টেম আছে। এই পিআর সিস্টেমের অনেক কমপ্লেক্সিটিও আছে, কিভাবে ভোট গণনা করবেন, কিভাবে ভোটের ভিত্তিতে আপনি প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন, এ নিয়ে আলাপ আলোচনা শেষ নাই। আমাদের
এখানে কিন্তু পিয়ারের আলোচনা কিন্তু নতুন না, আমরা অনেকেই ভাবছি যে এটা বোধহয় প্রথম আলোচনা। হেলাল ভাই যেটা বললেন একটু আগে যে রাজনৈতিক দলের প্রধানের স্বৈরাচারী আচরণ, এটা আমি ঠিক গত 15 দিন যাবত দুইটা বিষয় বলে আসছি। একটা হলো এই কথাটা, রাজনৈতিক দলের প্রধানের স্বৈরাচারী আচরণ, আর একটা হলো আপনি যেই রাজনৈতিক দল, বাংলাদেশে কিন্তু প্রায় 200-এর মতো বা 150-র মতো রাজনৈতিক দল আছে, যেই আর্গুমেন্টটা দেওয়া হয় যে সব মানে বেশি প্রতিনিধিত্ব, এই বেশি প্রতিনিধিত্ব কিন্তু পিয়ারের মধ্যে সম্ভব না। কারণ আপনি ওই যে শাহরির ভাই বললেন যে 3-4টা দল যারা ভোট বেশি পায় তারা প্রতিনিধিত্ব পাবে, তাহলে বাকি এক দেশের দলের একটা 100 বা 150 দল আছে, তাদের কি হবে? তারা কিন্তু প্রতিনিধিত্ব পাবে না। আপনাকে একটা স্পেসিফিক কথা বলি, আমাদের সংসদের যে বিন্যাস সেই অনুযায়ী যদি 0.3 মানে 33%, মানে 0.33 যেটা 1%-এর নিচে, যদি 1% ভোট পায় তাহলে 3টা আসন পাচ্ছে। কিন্তু যখন যখন সে 0.33-র নিচে পাবে তাহলে কিন্তু সে কোনো আসনই পাচ্ছে না। তো বাংলাদেশে কিন্তু বহু রাজনৈতিক দল আপনি পাবেন যারা এরকমটা হবে, এবং তারা কিন্তু কোনো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে না সংসদে। দ্যাট মিনস আপনি যেটা বলছেন যে মানে বৃহৎ প্রতিনিধিত্বের জন্য এটা করছেন, সেটা কিন্তু হচ্ছে না। আর দ্বিতীয়ত হলো যে আহ, মানে একটা ব্যালেন্স করা, ভারসাম্য, ভারসাম্য ব্যাপারটা কিন্তু দুই রকম। একটা হলো আমরা কিন্তু এখন পর্যন্ত যেভাবে আসছি সেটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিন্তু একটা পরীক্ষা অলরেডি হয়েছে। আমরা কিন্তু আমাদের যে নারী প্রতিনিধিত্ব সংসদে, রিজার্ভ সিটগুলোতে আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি এই পিআর পদ্ধতি। সেখানে কিন্তু আমাদের আহ, ভোটের হারের আলোকেই কিন্তু পিআর পদ্ধতিতে আমরা আমাদের নারী প্রতিনিধিদের বাছাই করছি। এটা দেখেন আপনি, এই যে আমাদের নারী প্রতিনিধি বাছাইয়ের ত্রুটিটা দেখেন, আমাদের সংসদে নারী প্রতিনিধি নিয়ে বা তাদেরকে যেভাবে বাছাই করা হচ্ছে এবং যাদেরকে আনা হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো দেখেন হয় কারোর স্ত্রী, কারোর বোন, কারোর এই মানে রাজনৈতিক দলের প্রধানের ইচ্ছার বাইরে কিছু হচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই রিজার্ভ আসনগুলো কিন্তু আমরা এখন আলাপ আলোচনা করছি বারবার যে এই রিজার্ভ আসনগুলো ডাইরেক্ট ইলেকশন দেওয়া যায় কিনা। এই নিয়ে কিন্তু গত 1-1.5 দশক ধরে আলাপ আলোচনা চলছে। রিজার্ভ আসনগুলো সংসদে সেভাবে কন্ট্রিবিউট করতে পারছে না বিধায়, যেখানে আপনি অলরেডি একটা পরীক্ষা করেছেন, আনুপাতিক নির্বাচন বাংলাদেশে চলছে এই নারী সংরক্ষিত আসনের ক্ষেত্রে, সেখানে কিন্তু মানে এই কথা বারবার বলা হচ্ছে যে নারী সংরক্ষিত আসনগুলোতে কিন্তু যাদেরকে রাজনৈতিক দলগুলো বাছাই করছে সেক্ষেত্রে সেরকম কিছু অনেক ক্ষেত্রে অনেক ত্রুটি আলোচনা আসছে। জি। সেই ত্রুটি সত্ত্বেও কিন্তু ব্যাপক আলোচনা আসছে, কিন্তু এটা আমরা হয়তো এইভাবে ঠিক বলছি না, কিন্তু ব্যাপক আলাপ আলোচনা আছে। জি। তো এই যে যদি আবার এরকমটা হয়ে যায় পিয়ারের কারণে, যে বাড়ি বাড়ি সংসদ সদস্য হয়ে গেল, রাজনৈতিক দলের আত্মীয় স্বজন সব সংসদ সদস্য, আপনি কি করবেন এটা দিয়ে? এক। না ঠিক। দ্বিতীয় হলো তো পিয়ার করলে কি তোফায়েল হবে? আহমদও এটাই বলেছেন যে এই পদ্ধতিতে দলগুলোর ইচ্ছাকৃত স্বামী, স্ত্রী, আত্মীয় সেই স্বজনকে কথাটাই মনোনয়ন আমি দেওয়ার গত সম্ভাবনা 15 দিন থাকবে। বলে আসছি। একটা হলো হ্যাঁ। দলের স্বৈরাচারী ভাব চলে আসবে প্রধানের, আর একটা হলো 1%-এর নিচে যারা ভোট পাবে, বিশেষ করে 0.33, তাদের তো একদম প্রতিনিধিত্ব জি। থাকবে না। দুটো আর্গুমেন্ট। আর ব্যালেন্সের কথা তো হচ্ছে না, ব্যালেন্স তো হচ্ছে ওই রকম যে আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে সংসদে বসবেন, এমন হতে পারে। জি। এখন সুইটেবিলিটির প্রশ্ন আসে, যেই কথাটা আপনি প্রথমে শুরু করেছিলেন আমাদের তোফায়েল আহমেদ সাহেবের কথাটা শুনে, যে শিক্ষা, শিক্ষা আসলে ইম্পর্টেন্ট কিছু না এই এই পিয়ারের জন্য। পিয়ারের ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাগুলোতে সাধারণত পিয়ার থাকে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সিস্টেম না। দুই, যেখানে বড় ভূখণ্ড, মানে ধরেন ভারত, বিরাট রাষ্ট্র, সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় না, আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এত ছোট যে তারা ন্যাশনাল লেভেলে যেতে পারে না, তখন আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যেন বিচ্ছিন্নতা বোধ না করে তখন তাদেরকে পিয়ার সিস্টেম দেওয়া হয়। জি। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু সব রাজনৈতিক দল একত্রিত হলে পিয়ার করতে পারি, কিন্তু করবেন কেন? আমি লাস্ট কথাটা বলি আপনাকে, এখন কিন্তু আমরা সবসময় বারবার বলছি যে একটা রাজনৈতিক দলের স্বৈরাচারী ভাব যারা ক্ষমতায় আসে, এখন এই একটা রাজনৈতিক দল 300 ব্যক্তিকে বা এর মধ্যে 50টা লোক সন্ত্রাসী হয়ে ওঠে, কিন্তু আপনি যখন দেখবেন 5টা রাজনৈতিক দল যাচ্ছে, তাদের প্রত্যেকে কিন্তু ওই ওই হারে কিন্তু সন্ত্রাসী থাকবে, কারোর 20টা থাকবে, কারোর 30টা থাকবে, কারোর 10টা থাকবে। তখন কিন্তু এখন হয়তো আপনি সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে বা চাঁদাবাজি যা বলেন না কেন, সেখানে হয়তো ওই 50 জন লোক তৈরি করছে, তখন কিন্তু 5টা রাজনৈতিক দলের প্রত্যেকের লোক গিয়ে হাজির হবে এই কাজের মধ্যে, 5বার চাঁদা দিতে হবে জি। কিন্তু। জি। এই যে বিরাট বিশৃঙ্খলা, এই কারণে আমি বলছি, লাস্ট আপনার প্রশ্নের উত্তরটা দিই যে পিয়ারের অনেক সুবিধা অসুবিধা সিটিবিলিটি আলাপ আলোচনা সত্ত্বেও লাস্ট প্রশ্নটা হলো, আমার কাছে মনে হয় কি এটা রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডা। কেউ মনে করছে যদি পিআর সিস্টেম হয় তাহলে বোধহয় তার
প্রতিনিধিত্ব বাড়তে পারে, সে কারণে সে আন্দোলনটা করছে। এটা বিএনপির বিরুদ্ধে হওয়ার কথা না। বিএনপির একটা পজিশন আছে, সে মনে করছে যে হয়তো পিআর বাংলাদেশের ক্ষেত্রে সুইটেবল মানে না। তাহলে এই সিদ্ধান্তটা কে দিতে পারে? এটা মানে আসলে জাস্ট একটা, এটা নিবে সরকারই। এই সিদ্ধান্তটা কে দিতে পারে? সরকারের পক্ষে তো এই সিদ্ধান্ত দেওয়া সম্ভব না, ঐকমত্য কমিশন থেকে আসতে হবে। আর ঐকমত্য কমিশনে তো বিএনপি এটার বিরোধিতা করছে। তো সেক্ষেত্রে তো তাহলে মানে বিএনপি যদি মেনে নেয় তাহলে তো এটা হয়ে যাচ্ছে, তার মানে তো আন্দোলনটা কি আসলে বিএনপির বিরুদ্ধে? না, এইভাবে ঠিক মানে এটা বিএনপির বিরুদ্ধে বলা ঠিক হবে না। বিএনপি কে পজিশন করা, আমি পজিশন করতে চাই মানে না। তাহলে কি আমি মনে বিএনপির করি উপরে চাপ তৈরি করার জন্য? একটা মানে এটা তার অবস্থানটা সে তো রাজনৈতিক ভাবে দিতেই পারে। সে রাজনৈতিক ভাবে এটা মানে আমরা যেভাবে প্রতিষ্ঠান করি, বিক্ষোভ আচ্ছা, করি, আমি সেটা অধিকার আছে। একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির এটা বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। আমি মনে করি বাংলাদেশে এখন পিআর সিস্টেম জি, করার জন্য যে মেকানিজম। ব্যারিস্টার ব্যারিস্টার শাহরিয়ার কবির এই মানে এই আন্দোলনটা আসলে কাদের বিরুদ্ধে? সরকার নাকি বিএনপি? কে বাস্তবায়ন করতে পারে? বিএনপি মেনে নিলে তো হয়ে গেল, তার মানে কি আন্দোলনটা বিএনপি কে টার্গেট করে? একটু আনমিউট করতে হবে। জি, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে দেখেন, হেলাল ভাই যে কথা বলছেন ওনাকে সম্মানপূর্বক বলি। মমতাজ উনি গায়িকা বলতে হবে, উনি গায়িকা, উনি গানের বিষয়ে হয়তো অনেক জ্ঞান আছে, কিন্তু যখন নিরাপত্তা ডিফেন্স মিনিস্ট্রি মিটিংয়ে উনি গেলেন, এবং যে উনি কি দিবেন ওপিনিয়ন, নাম্বার ওয়ান। নাম্বার টু, হর্স ট্রেডিং বলে একটা কথা আছে আমাদের আর্টিকেল 70-তে। দেখেন গত 24 সালে 90% এমপি হয়েছে মিলেনিয়ার এবং 69% ছিল ব্যবসায়ী। মানে যে যত টাকা দলের প্রধানকে দিয়েছেন সেই এমপি ক্যান্ডিডেটের কি পাইছেন, নমিনেশন পাইছে। সো এই যে কথাটা যে আজকে দলের প্রধান, এইটা আপনাকে মেনে নিতে হবে যে জনাব তারেক রহমান সাহেব যাকে চাইবেন সেই নির্বাচিত হবে। ওর বাইরে যে বলার কারো কোনো ক্ষমতা না ভাই, এখনো ওই পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়নি। সেকেন্ডলি আপনি যেটা বললেন এই হ্যাঁ, তাহলে আন্দোলন পিআর মানে এই পিআর এর পদ্ধতিতেও কি এরকম মানে এটা হতে পারে না, যার যে টাকা বেশি দেবে তাকে এমপি বানিয়ে দেওয়া হবে? এখানে আমি উদাহরণ হিসাবে দেখাই দিলাম। তখন যে আমার ভাই বললেন, উনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, যে 18 সালে কাকে কাকে বিএনপি টিকিট দিচ্ছে। দেখেন প্রতিটা লোক হাইলি এডুকেটেড। রুবিন ফারহানি ইজ এ ব্যারিস্টার, তার বাবা একটা পলিটিশিয়ান। আপনি কিভাবে তাকে ডিজোন করবেন? ওরা রুবিন ফারহানাকে বাদ দিয়ে তারেক সাহেব অন্য কাউকে দিতে পারতেন? মানে তার তো কোনো পরিবার কাউকে দেয়নি, তার শালাশালিকে। সো দেয়ার ইজ অ্যান এক্সাম্পল, ভালো দেওয়া। আর একটা জিনিস, এই আন্দোলন কার বিরুদ্ধে? আন্দোলনটা হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। কেন? ইলেকশন কমিশন বলে সংবিধানের মধ্যে থেকে এই নির্বাচন করতে হবে, এই সরকারি সংবিধানের মধ্যে থেকে না। কিসের সংবিধান? এই সরকার সব কি অন্তর্বর্তীকালীন প্রভিশন আছে সংবিধানে? না। কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা বাতিল হয়ে বসে আছে, সেটা অ্যাপিলেট ডিভিশন এখন শুনানির জন্য আছে। তাহলে এই সরকার তো সংবিধানের না, এই সরকার হচ্ছে জনগণের ম্যান্ডেট। এই আজিজুল বারী হেলাল কি যুক্ত করতে চাইছেন? না, আমি একটা কথা বলি, হয়তো শেষ করে দেব। শাহরিয়ার সাহেব যেটা বললেন যে এই সরকারের কোনো বৈধতা নেই, উনি বলছেন না, বৈধতা আছে, জনগণের বৈধতা। এটা হচ্ছে আপনি শুনেন, জনগণের অভিপ্রায় কোনো কনস্টিটিউশনাল ওয়ার্ড না। আজিজুল বারী হেলাল উনি বলেছেন যে এটা কিসের সংবিধান? এই সরকার তো চলতে পারে না। যদি 5 তারিখে হয়েছে জনগণের অভিপ্রায়, হেলাল ভাই, আমার আপনার আন্দোলনের ফলে, বিপ্লবের ফলে। আপনার অনুমান যেভাবে বলছেন, আপনার অনুমান। আর পলিটিক্যাল সায়েন্সে কি আপনি দেখাতে পারবেন যে বিপ্লব যদি হয় তাহলে আমি বলতে পারি যে আপনার এটা জনগণের অভিপ্রায়, তখন নতুন কোন সংবিধান তৈরি। এখন যেটা হয়েছে সেটা হলো একটা ধারাবাহিক সরকার। 5 তারিখে এটা দিল না, এর 5 তারিখে বিপ্লব ভাই, 5 তারিখ বিপ্লব। আমার কথাটা আগে শুনুন। 106 এ আপনার আর্টিকেল 106 এ বলছে যে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা করিয়া দেশ চালাইতে পারে, অর্থাৎ এই সরকার বৈধ এবং একটি সংবিধান এখানে রয়েছে। আরেকটি কথা, যে এই যে আপনারা যে আন্দোলনটা করছেন কাদের বিরুদ্ধে? বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। মিথ্যা কথা। আপনারা করছেন
বাংলাদেশের সভরেন্টির বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে। আমাদের একটু বলার সুযোগ দেন হেলাল ভাই, তারপর আপনি বলেন। আচ্ছা, আমি বলে নিই, তারপর আপনি বলেন। আমি একটু বলে শেষ করি, তারপরে বলে। আমাকে একটু শেষ করতে দেন, তারপর আপনি বলি। 5 তারিখ থেকে 8 তারিখে এই দেশে কোনো সরকার ছিল না, হেলাল ভাই কি এটা অস্বীকার করবে? তাহলে এটা কোনো সরকার ছিল না। না, আমাকে শেষ করতে দেন। সংবিধানের কোথায় আছে প্রধানমন্ত্রী পালায় গেলে, তার মন্ত্রিপরিষদ পালায় গেলে, বয়তুল মুকাররমের খতিব পালায় গেলে সেটা আপনি অভ্যুত্থান বলবেন না? পলিটিক্যাল সায়েন্সের টিচার আছে, আপনি এটা বিপ্লব, আপনি 90-এর গণ অভ্যুত্থান আর এটাকে এক করতে পারবেন না। আপনি এটা না, তাহলে আপনি মুগ্ধর রক্তের সাথে এটা বেইমানি হয়ে যাবে। আমি আইনি বলতেছি, আমি বলে দিই, শেষ করে আমাকে শেষ করতে দেন। না, আমি আমার ওপিনিয়নটা দিতে দেন। আপনি 106 এর কথা বললেন, সেদিন কোথায় প্রধান বিচারপতি বসলেন? সেদিন কোনো কোর্ট নাই, কিছু নাই। কথা বলতে পারবেন না আপনি। না, আমার তো কথার মধ্যে আপনি আসলেন হেলাল ভাই, আমাকে আগে বলতে দেন। একটা বিপ্লবকে আপনি অমর্যাদা করেন না। এটা কোথায় পেলেন সংবিধান? বিপ্লবকে অমর্যাদা করেন না। 15 বছরে পারিনি আমরা যেটা, সেটা এই ছেলেরাই সন্তানরা করে দিয়ে গেছে। আমরা তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি যে এটা বিপ্লব। এবং এই যে আমাদের জাস্টিস হাসিনার পালে বাতাস দিচ্ছেন, যে হাসিনা বলছে যে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। সবচেয়ে বেশি ফাঁসি দিতে হচ্ছে জামাতে ইসলামকে। শোনেন, আপনারাও সাফার করছেন, প্রতিটা বিরোধী দল সাফার করছে। আয়নাঘরে সবচেয়ে বেশি কারা ছিল? আপনারা শেখ হাসিনার বাহুবলে ছিলেন। ভাই, আমি কিন্তু জামাত না, আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, আপনি বলেন না। সুতরাং আপনারা কখনো সাফার করেননি। ভাই, এই কথাটা ঠিক না, এটা বিপ্লব, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। ভাই, আপনি তো 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, তাহলে সরকার ছিল না। রাষ্ট্রপতি কোথায় ছিল আপনিও জানেন, আমিও জানি। সংসদ ভবনে যখন গেছে, চুপ্পুকে এখনো সরকার, চুপ্পুকে তো আমরা মানেই না কেউ। চুপ্পু তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আপনি তো তাকে সরাতে দিলেন না, আপনি বিএনপি না। কোথায় সংবিধান? তাহলে কোথায় অন্তর্বর্তীকালীন সরকার? কোথায় অন্তর্বর্তী সরকার? কোনো প্রবিধান আছে? আজিজুল বারী হেলাল, একটু শুনে আসি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি বলছেন কিসের সংবিধান? তার মানে কি এই বলতে না দিলে তো বলবো না, তো বলতে পারবো না। তো একটু আজিজুল বারী হেলাল, একটু আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না, একটু শুনে আপনাকে সুযোগ দেবো। আজিজুল বারী হেলাল, আপনার কাছেও আসবো আমি একটু। আচ্ছা, ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছি, আবার ভালো করে দেন। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 5 তারিখে একটা গণ অভ্যুত্থান বলতেছে, আমরা সেটাকে বলতেছি বিপ্লব হয়েছে। কেন? পৃথিবীর ইতিহাসে কোথাও এটা নাই, লক্ষণ সেনের পর থেকে। তাহলে ফ্রেমওয়ার্কে ডক্টর ইউনূস সাহেব কিভাবে আসলেন? কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু নাই, বাতিল হয়ে গেছে। একটু খেয়াল করেন, সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো বিধান নাই। 15 অ্যামেন্ডমেন্ট দ্বারা বাতিল হয়ে গেল। তাহলে 15 অ্যামেন্ডমেন্টের প্রভিশন নাই, ইন্টারিম গভর্নমেন্টের প্রভিশন নাই। তাহলে 106 একটা ওপিনিয়ন চাইল। কে ওপিনিয়ন চাইল? রাষ্ট্রপতি। বলতে দেন ভাই, রাষ্ট্রপতি ওপিনিয়ন চাইল। কার কাছে ওপিনিয়ন চাইল? 6 জন জাস্টিস, 6 জনই পলাতক। ভুল ইতিহাস বলা যাবে না, 6 জনই পলাতক। আমার কথাটা শেষ করতে দেন। 106 দিতে পারে কেবল অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন পারে না। ডিভিশনে 6 জন জাজই সেদিন পলাতক। আপনি সবাই বলছি, যারা শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদের কোনো ম্যান্ডেট নাই এখানে আর বসার না। কিন্তু ওখানে তো সই আছে তাদের, এরকম আমরা শুনেছি। বলে দিচ্ছি, এটা হচ্ছে ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, নট আ জুডিশিয়াল অর্ডার। দেয়ার ইজ এ ডিফারেন্স। যখন কোর্টে বসে আপনি কোনো রায় দিবেন, সেটা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার করতে বলে। এবং ওখানে অক্ষরগুলো দেখেন, বলছে কি যে আজকের এই শূন্যতা শব্দটা ইউজ করছে কি অ্যাপিলেট ডিভিশন। আপনি যদি সেটাও বলেন, বলছে এই শূন্যতায় দেশের প্রয়োজনে, নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে একটা সরকার আপনি গঠন করতে পারেন। তার কোনো সময়সীমা কোনো কিছু দিল না। কি ডক্ট্রিন অফ নেসেসিটি, নট কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন আলাদা জিনিস, যে না শেখ হাসিনার নাই, যে কদিন নতুন নির্বাচন হবে না, তাহলে আর একজন আসবে। সেই জন্য অভ্যুত্থান হয়নি, বিপ্লব হয়নি। আর আপনাকে আবার পরিষ্কার করবে, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার পড়াশোনা যতখানি। কারণ আমি 15 অ্যামেন্ডমেন্ট কেসে এই কথাটা বলেছি এবং এটা রেকর্ডেড, এটা জাজমেন্টে এসছে। কারণ এই সরকার লেজিটিমেসি কোথায় থেকে পাইছে? লেজিটিমেসি হচ্ছে জনগণের কাছ থেকে। ডক্টর ইউনূসকে সারা বাংলাদেশের মানুষ
বসাইছে, যে লেজিটিমেসিটা বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিছিলেন তিনি যখন গণতন্ত্রের মুক্তি দেন। সো আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওটাকে আমি বলবো হালাল, আর আজকে ইউনূস সাহেব জনগণের অভিপ্রায় হয়েছে না, এটা নিয়ে এটাকে বলবো না হালাল। সালাউদ্দিন আহমেদের গতকাল একটা বক্তব্য একটু যুক্ত করে দেই। সালাউদ্দিন আহমেদ এটা নিয়ে বলেছেন যে জিয়াউর রহমানের সময় সংবিধানটা স্থগিত ছিল। শেষ করে দিই। জিয়াউর রহমান সংবিধান স্থগিত করেছিলেন। আজকে আমরা বলছি সংবিধানিক, আপনি কোন সংবিধানের আলোকে ইলেকশন করবেন? যে সংবিধানে এই সরকার শপথ নিয়েছে, তাহলে তো আর জুলাই সনদ নিয়ে এত কথা বলার কিছু নাই। আপনি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, জুলাই সনদের ঘোষণা দিলেন, এগুলো কোন কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মধ্যে? আলোচনা হবে না কিসের আরে ভাই, আপনি সংসদটা করবেন কোন ইয়ার আলোকে, কিসের আলোকে? না আমরা বলছি না, বর্তমান তো এক্সিস্টিং নাই। আমরা তো বলছি জুলাই সনদই হচ্ছে আমাদের এখন চার্টার। জুলাই সনদ যদি চার্টার হয়, অবৈধ মনে করেন? না না, ইউনূস সাহেব তো বৈধ, সেজন্য তো আমরা তার সাথে বলতেছি। আবার হেলো, আমাকে একটু, তাহলে তো ডিবেট হয়ে যাচ্ছে, আমাকে একটু বলতে দেন। ইউনূস সাহেব জনগণের অভিপ্রায় আলোচনা থেকে এখন এই সরকারের একটু অন্যদিকে আমরা আসলে অন্যদিকে না যাই। আর আপনি যেটা বললেন আন্দোলন, ইলেকশন কমিশনই বলবে কিরকম ইলেকশন হওয়া উচিত। তারা একটা স্বাধীন ইলেকশন কমিশন গঠন করে। আচ্ছা, মানে তিন দল, আমি আসলে আইনজ্ঞ নই, আমরা মানে আমার হয়তো জানার ভুল থাকতে পারে, কিন্তু আমার একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন, যে ইউনূস সাহেব তাহলে কিসের ভিত্তিতে উনি শপথ নিলেন, কিসের উপরে? এই সংবিধানের উপরে তিনি সংবিধান সমুন্নত রাখার শপথ করেছেন। জি, এটাই যে চরম ভুল হয়েছে এবং সেটা তারা স্বীকার করছে। না, ভুল হয়ে গেলে রাষ্ট্রে যদি ভুল হয়ে যায়, ভুল হয়ে গেলে কন্টিনিউ করতে হবে, সেটা তো আপনি ছুঁড়ে ফেলতে পারবেন। এই কথাটাকে সম্মানজনক ভাবে বললাম। উনি এই ভুলটাকে কিভাবে আমাদের রেটিফাই করতে হবে জানেন? ইলেকশনের পরে তার এই সমস্ত কাজকর্মকে বৈধতা দিতে হবে, না হলে এই সবগুলো ইলিগাল হয়ে যাবে, যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টে করা হয়েছে। ফিফথ অ্যামেন্ডমেন্টে যেটা করা হয়েছে। আর আপনি আজকে বললেন না উনি যে শপথটা নিলেন, এই শপথটা তো উনি কিসের ভিত্তিতে নিলেন? সবাই বসাইছে। দ্যাট ইজ মাই কনসেপশন, যে সেদিন সংবিধান ছিল না, সংবিধান ফ্রেমওয়ার্ক নাই, তাহলে জুলাই সনদ হতে পারে না। যে আজিজুল বারী হেলাল একটু ছোট করে মন্তব্য। আমার বক্তব্য হলো যে শাহরিয়ার সাহেব যেটা বলছেন, যখন রাষ্ট্রপতি থাকে না, সংসদ ডিফাঙ্ক্ট হয়, প্রধানমন্ত্রী থাকে না, তখন আপনি বলছেন যে সংসদ মানে সংবিধান বন্ধ আছে, স্থগিত আছে। এখন সেই যখন রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিল, তার মানে আপনার গণঅভ্যুত্থানের ফলে একটি ধারাবাহিক সরকার আসলো। এখন আপনি যেটা বলছেন যে এটা বিপ্লব হয়েছে, আমরা এই প্রশ্ন কিন্তু আগে রিজলভ করেছি, যেটা একটা গণঅভ্যুত্থান, ধারাবাহিক একটি সরকার আসছে। এখন আপনি বাংলাদেশের আপনার বলছেন যে অনেক জরিপ আমি দেখলাম, দেখাচ্ছে যে 71% না 73% লোক পিআর চায়। তা আমি তখন বলেছিলাম, যদি 71 থেকে 73% লোক পিআর চায়, তাহলে তো আপনাদের উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচনে 73% ভোট পেলে আপনি জিততেন, জিতে আপনি সংসদে পিআর করতেন। এখন আপনি বলছেন যে জুলাই সনদ কিসের ভিত্তিতে হবে? আপনি বলে ইউনূস সরকারের বৈধতার কথা বলছেন। দেখেন জুলাই ডিক্লারেশন যেটা, সেখানে লাস্ট যে পয়েন্টটা সেখানে লেখা রয়েছে, পরবর্তী সরকার ডক্টর ইউনূস সরকারকে আপনার অ্যাপ্রুভ দিবে, অর্থাৎ সাংবিধানিক বৈধতা দিবে। এবং এইটাই কনভেনশন। 91 সালে আমরা দেখেছি পরবর্তী সরকার আগের সরকারকে দিয়েছে, 96 সালে দেখেছি, 2001 সালে দেখেছি, 2008 সালেও দেখেছি, এবারও তাই হবে। এবং জুলাই ডিক্লারেশন লেখা আছে যে ইউনূস সরকারকে বৈধতা দিবে পরবর্তী সংসদ। এখন তার আপনি যে বলছেন যে মেয়াদটা কতদিন, যতদিন পর নির্বাচন হওয়ার পরে তিনি যখন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন নতুন সরকারের কাছে, সেইটা হবে তার মেয়াদ, এবং পরবর্তী সংসদ সেটা আপনাকে অ্যাপ্রুভ করবে। আপনি চুপ্পুর প্রেসিডেন্টের কাছে শপথ নিয়ে, সংবিধান শপথ নিয়ে আপনি বলছেন বিপ্লব, তাহলে পলিটিক্যাল গ্রামারে কি বিপ্লব এটাকে বলে? বিপ্লব মানে পুরনো সবকিছু ভেঙে চুরে ফেলা। আপনি একটা এক্সিস্টিং জিনিসকে সামনে রেখে শপথ নিয়েছেন, এখন বলছেন যে এই ইউনূস সরকারের বৈধতা নেই। তার মানে কি? আপনি দেখেন বৈধ আছে, বৈধ সরকার আমাদের সমর্থনের সরকার, ইউনূস সরকার আমাদের সরকার, জনগণের সরকার,
এবং সেজন্য সে বিপ্লবী সরকার। নির্বাচন দেয়, তাই বলছেন যে কিনুস সরকার কিভাবে সে বিপ্লবী সরকার, জুলাই সনদের ভিত্তিতে ইলেকশন দিতে হবে, এটা তো এটা আমাদের হয়ে কথা। গেছে। উনি বিপ্লবী সরকার না অভ্যুত্থানের সরকার, এই রিজল্ট, এই পুরনো বিতর্ক তুলে আনা মানেই আপনি ওই সেই পতিত ফ্যাসিবাদের পালে বাতাস দিচ্ছেন। এছাড়া না ভাই, এটা ঠিক না। রিজল্ট হয়ে গেছে, যেটা সমাধান হয়ে গেছে। result আচ্ছা, নাই। আজিজুল বারী হেলাল, আপনি আবার তুলে সেক্ষেত্রে আনছেন। সেক্ষেত্রে জামায়াত যে 3 দিনের কর্মসূচি দিয়েছে আরো কয়েকটি দল মিলিয়ে, মানে এই দাবি আপনি মনে করছেন, এক পর্যায়ে বলছিলেন যে মনে করছেন যে এটা আসলে বিএনপির কাছেই তাদের এই দাবি, কারণ বিএনপি ঐক্যমত্য কমিশনে এটি মানে দিতে চাইছে না। আপনারা এটা পলিটিক্যালি কিভাবে মানে পলিটিক্যালি কিভাবে মোকাবেলা করবেন, নাকি কি চিন্তা করছেন? আজিজুল বারী হেলাল। যে দেখেন, এই দাবিটা তো আমি বললাম যে বিএনপির কাছে হবে কেন। হ্যাঁ, বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসাবে আপনারা এটা মনে করতে পারেন। আমি মনে করি এর পেছনে একটা মতলববাজি রয়েছে জামাতে ইসলামের। সেই মতলববাজিটা হলো যে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে না দেওয়া। এবং কারণ কি, এই যে দেখেন, জুলাই সনদকে যারা মানবে না, জুলাই সনদকে যারা মানবে না তাকে বলতেছে যে ট্রিজন অফেন্স হিসেবে ঘোষণা করছে। মানে একবার ট্রিজন তো তারা করেছে, কোনো প্রশ্ন সেই যদি ঢেকুর এখন তারা তুলছে। সুমন ভাই করতে আমি তো পারেন। বারবার বললাম যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে এই যে 3 দিনের যে কর্মসূচি তারা দিল, এটা হলো আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে দিল। এবং আমার দৃঢ় বিশ্বাস, দেখেন তাদের সাথে মাত্র 2টি দল আছে, 3টি দল আছে, সেটা হচ্ছে দুজনের আর কাছেই অন্য রাজনৈতিক দলগুলো আপনার সবাই কিন্তু তাদের আপনার এই জুলাই সনদ কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে এবং কিভাবে জি, তার আমার অতিথির একটা প্রশ্ন আছে। লিগ্যাল আমি আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে 166টা প্রস্তাবনা ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেখানে 84টার মধ্যে সবাই মোটামুটি ঐক্যমত, এখনো প্রায় অর্ধেক মানে অনেক রয়ে গেছে বা নোট অফ ডিসেন্ট রয়েছে। তো আসলে এই অবস্থায় ইতোমধ্যে 6 মাস পেরিয়ে গেছে এবং আরও 30 তারিখ পর্যন্ত, আজকে সন্ধ্যায়, লাস্ট সন্ধ্যায় দেখলাম যে প্রজ্ঞাপন জারি হয়েছে, আরও কিছুটা, আরও 15 দিন সময় বাড়ানো হয়েছে। তো আবার এদিকে ডিসেম্বরের ফার্স্ট উইকেও আপনার নির্বাচনের যেই ডামাডোল শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে আসলে কতটুকু এই ঐক্যমত বাকি যে পথটা, এই অল্প কয়েকদিনে কি সেটা কতটুকু আপনারা মিনিমাইজ করতে পারবেন? বিশেষ করে আমরা এখানে দেখছি শুরুতে শুধু এই দুজন, ওইখানে এতগুলো দল। না, মূল সমস্যা কিন্তু মানে অনেকটা পিয়ারে এসেই আটকে গেছে। জি, হেলাল ভাইকেই বলতেছি যে শোনেন, এইভাবে অনুষ্ঠান করে খালি চা কফি খাইলে হবে না, এইটার সেটেলমেন্ট হতে হবে পলিটিক্যাল সেটেলমেন্ট। পলিটিক্যাল সেটেলমেন্ট হতে গেলে হেলাল ভাইয়ের বাসায় আমি যাব, হেলাল ভাইকে জড়া দেবো, হেলাল ভাই কি করলে ইলেকশন, কারণ ইলেকশন হেলাল ভাইও চায়, আমিও চাই, এবং আমরা জানি ইলেকশন না হলে হেলাল ভাইও ভিতরে ঢুকে যাবে, আমিও ভিতরে ঢুকে যাবো। দিস ইজ একদম সাধারণ কথা। হেলাল ভাই যত কথাই বলুক 71 অন্য, আমি ওইদিকে যাচ্ছি না। আমার কথা একদম সিম্পল, সেটা হচ্ছে আপনিও ভাই 15 বছর দেখেছেন, 15 বছর আপনি পুনরাবৃত্তি চান না। 8 সালে আপনি দেখেছেন আপনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চেয়ারম্যান সাহেবের মাদা কিভাবে ভেঙে দিছে। অতএব আমার মাদাটা আমি ভাঙি, এটা আমিও চাই না। সেই জন্যে হেলাল ভাইয়ের বাসায় যে জড়াজড়ি করে কিভাবে ইলেকশনটা হয় সেটাই হতে হবে। এইটাই আমি শেষ করতে জি, আজিজুল বারী হেলালকে একটু সময় দিয়ে আমি আসলে এই টপিকটাই শেষ করতে চাই। পলিটিক্যাল সেটেলমেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট, আজিজুল বারী হেলালকে একটু সুযোগ দেব, একটু সুযোগ দেব। রাজনৈতিক ভুলের কারণে আপনাদের 10 জন জাতীয় নেতাকে ফাঁসি দিয়েছেন আপনারা, আপনাদের পলিটিক্যাল ভুলের কারণে। এবং সেই একই জিনিস আবার আপনারা অ্যাপেলেট ডিভিশন কিন্তু বলছে এটা হচ্ছে জুডিশিয়াল কিলিং হয়েছে। অ্যাপেলেট ডিভিশন বলছে জুডিশিয়াল কিলিং। আপনি যদি বলেন ফাঁসি না, আমাদের কিভাবে জুডিশিয়াল কিলিং তো হলো, আমেরিকা জুডিশিয়াল কিলিং হলো। জুডিশিয়াল কিলিং বলে না, যেটাই বলেন সেটা তো আপনাদের ভুলের কারণে হয়েছে। 86 সালে আওয়ামী লীগের সাথে মাখামাখি করলেন, 96 সালে মাখামাখি করলেন, 2008 সালে আবার আওয়ামী লীগের সাথে মাখামাখি করে অন্যদেরকে বিভ্রান্ত করেছেন। কিভাবে ভাই 2000 সালে আপনার সাথে আমরা মন্ত্রিত্ব ভাগাভাগি করলাম? আমি একটু বলি স্যার, এখন যে না ভাই, এটা 2000 সালের কথাটা বলেন। 2001 তো আমরা ভাগাভাগি করলাম মন্ত্রিত্ব, তাহলে আবার 8 সালে কিভাবে আওয়ামী লীগের কাছে গেলাম? 2008 সালে আপনারা নির্বাচনে কিভাবে গেলেন এই ইতিহাস আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আপনারাও গেছেন, তাহলে বলতাম। আপনারাও গেছেন, আমরা একা যাইনি, আপনারাও ব্যারিস্টার গেছেন। শাহরিয়ার কবির, ব্যারিস্টার শাহরিয়ার কবির এই অনুষ্ঠান, আমি একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই অনুষ্ঠানে আপনি কিন্তু বলেছেন যে আপনি জামাতের কেউ না,
কিন্তু এখন আবার আপনি বলছেন যে না তাই পছন্দ করি আমি এখনো বলতে চাই পার্সোনাল ওপিনিয়ন, আমি জামাতকে পছন্দ করি। এটা আবার বলছি, আমি জামাতকে, আপনি আমাকে ওইভাবে, হেলাল ভাই তো অনেক মানে যোদ্ধা, সবকিছু অনেক বর্ণাঢ্য ব্যাকগ্রাউন্ড, আমাদের তো ছোট মানুষ, ছোট বুদ্ধি, পলিটিক্যাল ডিসিশন এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যটাও খুব এই সময়ে মানে জনগণ আশা করে সামনে নির্বাচনকে নির্বিঘ্ন করতে সেটা খুবই দরকার। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। আমরা সংবাদ শিরোনামেই দেখছিলাম ভাঙ্গা উপজেলা সহ বেশ কয়েকটি জায়গায় আন্দোলন হচ্ছে, বিশেষ করে ভাঙ্গাতে সেখানে উপজেলা পরিষদের প্রতিটি কক্ষে ভাঙচুর করা হয়েছে, থানায় আক্রমণ করা হয়েছে। আমরা একটু যুক্ত করে নেব ভাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মির্জা ইমরানকে একটু যুক্ত করে নেই। জি মির্জা ইমরান, স্বাগত জানাই আপনাকে। ভাঙ্গায় এই আন্দোলনটা আসলে কেন জমে উঠছে? মানুষ কি কারণে এই আন্দোলনটা করছে? মানুষের আবেগটা কি আসলে? প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনারা অবগত আছেন, স্বাধীনতার পর থেকে আমাদের এই ফরিদপুরের এই নির্বাচনী আসনটি ভাঙ্গা, ফরিদপুর আগে পূর্বে ৫ ছিল, এখন ৪। এই আসনটি মূলত স্বাধীনতার পর থেকেই আওয়ামী অধ্যুষিত বলেই খ্যাত। টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের একদম সংযোগ সড়কটিও আমাদের ভাঙ্গার উপর দিয়ে গিয়েছে, এটার একটা প্রভাব আসলে এখানে আছে। তো এখানে হয়েছে, এখানে আমাদের এই আন্দোলনের পক্ষে আমি আমাদের দল ভাঙ্গা উপজেলা বিএনপি এবং আমাদের নেতা কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই, তার নির্দেশনায় আমরা শুরু থেকেই সাধারণ মানুষের সাথে এই আন্দোলনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি সহ এই ভাঙ্গার হামিদি এবং কাউলিবেড়ার না, এই আন্দোলনটা আপনারা কেন করছেন? এই আন্দোলনে মানে এটা যদি দুইটি ইউনিয়ন যদি নগরকান্দার সঙ্গে যুক্ত হয় তাহলে মানে কি অসুবিধা, আর থাকলে কি সুবিধা? আসলে বিষয়টা হয়েছে কি, আমরা শুরু থেকেই মানুষের মাঝে, আমাদের এখানে মানুষের মাঝে আমরা সচেতনতা বাড়ানোর জন্য আমাদের নিজস্ব একটা প্রচেষ্টা সবসময় থাকে, আমরা করার চেষ্টা করি। আসলে মানুষকে আমাদের, আপনারা যে অবগত আছেন, দোসর সরকারের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয় নিক্সন চৌধুরী এখানকার সংসদ সদস্য ছিলেন। উনি বিদেশে বসে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন এই আন্দোলনকে ভাঙ্গার, এই আমাদের অবহেলিত ভাঙ্গার মানুষের মাঝে টাকার বিনিময়ে, এবং নানান রকম মত সৃষ্টি করছেন, মিথ্যাচার করছেন, এবং এইভাবেই আসলে এই আন্দোলনটা কারা করছে? এই আন্দোলনের সঙ্গে কি আপনারা যুক্ত আছেন? বিএনপি আছে? আমরা শুরু থেকেই আমাদের প্রাণের, আমরা 12 ইউনিয়নের আলগি এবং হামিদ আমাদের দুটো ইউনিয়নের অন্তর্ভুক্ত। আমরা অবশ্যই আলগি এবং হামিদ ইউনিয়নের মানুষের পক্ষে আছি এবং থাকবো। এই বিষয়ে আমরা আমাদের মানে তাহলে নিক্সন চৌধুরী কাদেরকে ফান্ডিং করছেন? নিক্সন চৌধুরী, আজকে আপনারা জানেন যে ভাঙ্গা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে গেছে। আমরা এখানে এই ভাঙ্গার স্থানীয় মানুষ, আমাদের জন্ম এখানে, আমরা এদের এই যে যারা দেখছেন এই ভাঙচুর করছে, এরা কেউ ভাঙ্গার মানুষ না। এখানে আমি আপনাদেরকে বলবো, এরা কেউ ভাঙ্গার মানুষ না, এরা ভাড়াটিয়া। মানে যারা হামলা করেছে তারা কেউ ভাঙ্গার মানুষ নয়। না, আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু আপনারা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, তো বিগত ফ্যাসিস্টের দোসর যাদেরকে বলি তারা তো নাই, নির্বাচন তো আপনারাই করবেন, যারা জুলাই যোদ্ধা যারা, তাহলে মানে কি লাভ বা ক্ষতি আপনারা যদি একটা দুইটা ইউনিয়ন, তিনটা ইউনিয়ন যদি আলাদা করে দেয়, তাহলে লাভ বা ক্ষতি কি আছে, বা ভয়ের কি কারণ আছে? দেখুন, আমরা শুরু থেকেই বলছি, আমরা অভিন্ন ভাঙ্গা চাই। আমাদের এখান থেকে, আমাদের এটা ফরিদপুর ভাঙ্গা ছিল ফরিদপুর ৫ পূর্বে। তো আমরা আমাদের বক্তব্যটি হচ্ছে যে আমাদেরকে ফরিদপুর ৫ ফিরিয়ে দেওয়া হোক। আমাদের উল্টো আমাদের কাছ থেকে আরো দুটো আগে আমাদের আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এইবার আমাদের দুটো ইউনিয়নকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমাদের আপত্তিটা হচ্ছে ওইখানে। আমরা চাই যে আমাদেরকে ফরিদপুর ৫ ফেরত দেওয়া হোক।
মানে 2008-এর আগে যেমনটা ছিল। জি জি জি, আর আগে যেমনটা ছিল, এটা ভাঙ্গার গণমানুষের দাবি। এখানে কি কোনো আপনি বলছিলেন যে এই ভাঙা আসনটি আওয়ামী লীগের জনসমর্থন বেশি, কারণ টুঙ্গিপাড়ার কাছে হয়, এবং এটা যে নগরকান্দায় যাচ্ছে, নগরকান্দায় তো আমরা আসলে দেখেছি যে ওবায়দুর রহমানের একসময় এখানে বিএনপি একটা আসন জিতলে ফরিদপুরের এই আসনটা জিততো। মানে এখানে কি কোনো ভোটের হিসাব আছে? আসলে এরকমটি না, আমাদের ফরিদপুরে সব থেকে বিএনপি অধ্যুষিত এলাকাটি হচ্ছে আমাদের ফরিদপুর সদর আসন, যেটি আমাদের প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব ওখান থেকে বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। কে এম ওবায়দুর রহমানও বারবার নির্বাচিত হয়েছেন। সদর আসনটি এবং নগরকান্দা আসনটি আসলে বিএনপি আমাদের। এরপরেও আমাদের ভাঙ্গার সাথে যে আরো দুটি থানা আছে, চরভদ্রসন এবং সদরপুর, এই দুটি থানাও আমাদের বিএনপি বিগত সময়ে ওইখানে আকমাল ইবনে ইউসুফ সাহেব, কামাল ইবনে ইউসুফ সাহেবের ছোট ভাই, তিনিও বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মানে ওই এলাকাটিতেও আমাদের বিএনপির অবস্থান অনেক শক্ত। শুধু আমাদের এই ভাঙ্গায় একটু ব্যতিক্রম, তবে এটিও পরিবর্তন হচ্ছে, মানুষ এই দোষরদেরকে প্রত্যাখ্যান করেছে। ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার একটু মন্তব্য আশা করছি। এই যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে ভাঙাতে আজকে আমরা যে পরিস্থিতি দেখলাম, এখানে কি কোনো মানে ভোটের হিসাব নিকাশ কি আছে কিছু? কি আমরা তো দেখেছি আগেও যে সকল অঞ্চলগুলোতে আমরা দুইভাবে সাধারণত দেখি যে আমাদের কনস্টিটিউশনগুলো ঠিক হয় নির্বাচনী এলাকা। কখনো আপনারা জানেন যে ভোটের সংখ্যার ভিত্তিতে, ভোটারের সংখ্যার ভিত্তিতে, দ্বিতীয়ত হলো এরিয়ার ভিত্তিতে। তো এখন যেটা ভাঙা হয়েছে সেটাতে লোকাল পিপলের অভিযোগের ভিত্তিতে তো বলা যেতে পারে যে কিছু একটা রাজনীতি থাকতে পারে। তো এই রাজনীতিটা আসলে এভাবে যদি থেকে থাকে, এটা নির্বাচন কমিশনকে ক্লিয়ার করতে হবে যে এটা যে অভিযোগ আসতেছে স্থানীয় লোকজনের কাছ থেকে, সেটার ব্যাপারে তাদের জবাব দিতে হবে এবং জবাবদারি। তো বাংলাদেশে যদি আপনি বড় রকমের পরিবর্তন না করেন, তাহলে এই ছোটখাটো পরিবর্তন করার প্রয়োজন ছিল না। মানে যে অবস্থা আমাদের ছিল সেই অবস্থাটা থাকলেই হতো। যে আপনি মানে নির্বাচনী এলাকার পরিবর্তন করতে গেলেন, শুধুমাত্র 2টা এলাকায় মারাত্মক পরিবর্তন করলেন, আর ছোটখাটো কিছু পরিবর্তন করলেন 39টা এলাকায়। এই স্টাইলে না, আপনি যদি করতেই চান ব্রড বেস রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের সম্মতির ভিত্তিতে করতে পারতেন। আপনি অন্যান্য কাজগুলো করতেন রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে, কিন্তু নির্বাচনী এলাকাটা আপনি বলেছেন উনি অনেকগুলো, মানে নির্বাচন কমিশন বলেছে তারা অনেক অভিযোগ নিয়েছে, কিন্তু অভিযোগগুলো কিভাবে এন্ডোর্স করেছে এবং এগুলোকে কেন বাতিল করেছে সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক দলগুলো জানে না। তো এই অভিযোগগুলো নিয়ে সরাসরি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কথা বললে এই সমস্যাগুলোর এতটা মানে সিরিয়াস হতো না। তো আমরা আসলে আমরা সমস্যার মধ্যে আছি। এর মধ্যে আবার এই সকল বিষয়গুলো মানে গত বছর তো আমরা আওয়ামী লীগের সময় এই ধরনের নানান প্রবলেম দেখেছি। এখন আবার নতুন করে এই প্রবলেমগুলো সামনে না এনে 2008 সালের ভিত্তিতে, মানে 2008 সালের নির্বাচনটা যেভাবে হয়েছে নির্বাচনী এলাকাগুলো, সেটা অথবা সব জায়গায় ব্যাপক পরিবর্তন সবার সাথে আলাপ আলোচনা করে, এই দুইটার কোন একটা পদ্ধতি। এগুলো আসলে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। যেমন আপনি যদি কোনো আসন পরিবর্তন করতে চান, সেখানে ডিসি বা ইউএনও তাদের উপস্থিতিতে গণশুনানি করতে হবে, তাদের আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো সেগুলো থাকাটা জরুরি। যেমন ঐক্যমত্য কমিশনের যে 80 নম্বর একটি ধারায় সেখানে বিভাগ নিয়েও কিন্তু একটা মতামত দিয়ে দেওয়া হয়েছে। সেখানে কুমিল্লা এবং ফরিদপুর আলাদা নামে সেখানে বলা হয়েছে যে 30টি রাজনৈতিক দলের একটা সম্মতিতে তারা এটা করেছেন। আসলে যেটা করাটা ঠিক হবে বলে আমি মনে করি না, কারণ এখানে জেলা প্রশাসকের উপস্থিতিতে সেখানে গণশুনানি হতে হবে। জনগণের যে তারা কোথায় যেতে চায়, কি করতে চায়, সেই বিষয়গুলো তো প্রতিফলন ঘটতে হবে। মানে আমি কলমের খোঁচায় লিখে দিলাম, বলেছে যে একটা মানে তারা তো একটা শুনানি করেছে, আমি কলমের খোঁচায় আমি লিখে দিলাম আর হয়ে গেল, আসলে ব্যাপারটা কিন্তু তা না। কিন্তু ইলেকশন কমিশন তো একটা শুনানি করেছে। আর এখানে আপনার যেই 37টি আসনে যেই এটা হলো, এটার প্রভাব কিন্তু 46টা আসনে গিয়ে পড়বে। কারণ এখান থেকে 2টা ইউনিয়ন, এখান থেকে একটা, এই করে করে এখন যারা ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, তারা তো তাদের তো একটা দীর্ঘদিনের একটা লাইন আপ করা আছে যে এটা আমার ভোট ব্যাংক, এখন এটা আরেক জায়গায় আরেকটা আসনে চলে গেল, তো তার তো দীর্ঘদিনের যে একটা কেরিয়ার সেটাও অনেকটা হুমকির মুখে। এটা একটা কারণ এই আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে। আর বিষয়গুলো আসলে মানুষের ইনভলভমেন্ট থাকা দরকার আর কি এই জিনিসগুলোতে। জি,
মির্জা ইমরান কি আছেন আমাদের সঙ্গে? জি, মির্জা ইমরান, তাহলে মানে আপনারা এই আন্দোলনটা কি করছেন? নির্বাচন কমিশন তো বলেছে যে আর কিছু করার নেই, এটা এটা হয়ে গেছে, শুনানিও হয়ে গেছে, শুনানি শেষে সিদ্ধান্তও হয়ে রিট গেছে। করা হয়েছে, রিট, জি, রিট করেছেন গতকাল। একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। মির্জা ইমরান, একটু আনমিউট করে নেবেন, আপনার কথা শুনতে পাইনি। একটা বিষয় কি, আমি একটু যদি 30 সেকেন্ড বলি আপনি যদি জি সুযোগ জি, দেন। না তাহলে এর মধ্যে আপনি একটু বলতে পারেন, কাজী মাহবুবুর রহমান। মানে আমাদের মানে বিপ্লবের পরে একটা প্রবলেম হয়েছে, বা গণঅভ্যুত্থান যেভাবে বলি না কেন, এটা সিরিয়াস গণঅভ্যুত্থান। বিপ্লবের কিছু চরিত্র আছে, গণঅভ্যুত্থানের কিছু চরিত্র আছে, সবগুলো একভাবে মিলে না। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বিষয়ে বিতর্ক না। আমি বলতে চাচ্ছি যে আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেভাবে রাজনৈতিক দলগুলোকে সমান ভোটাধিকার দিলাম, এইটা আমাদের কতটা বাস্তব হয়েছে, এটা প্রশ্নটা আগে করতে হবে। আমরা কিন্তু 39টা দলকে সমান ভোটাধিকার দিলাম, একটা প্রত্যেকটা দলের এক ভোট। এখন আপনি বাংলাদেশের জনপ্রিয়তা যদি আপনি যাচাই করতে চান, ইভেন 2008 সালে যদি ধরেন, তাহলে তো সেটা এভাবে আপনি 39তম যে দলটা এসেছে বা এর আগে যে দলগুলো এসেছে, বাংলাদেশে তো সাধারণত আপনি যে পিআর এর কথা এখন উঠাচ্ছে অনেকেই, সেটা সেটা বললেও তো 4-5টা দলের বেশি ওয়েটেড ভোট পায় না। তো এখন আপনি সম্মতি নিচ্ছেন কার, যার কোনো রিপ্রেজেন্টেশন বাংলাদেশে নাই, এবং অল্প কিছু লোক তাকে। তো এইভাবে কি একটা মানে সর্বাধিক সংখ্যক টিক চিহ্ন দিয়ে আপনি যদি এগ্রিমেন্ট করেন, এই এগ্রিমেন্টটা ব্যাপারে আমি খুবই মানে মানে সামাজিকীকরণের ব্যাপারে, আর জি রাজনৈতিক ভাবে হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে, কিন্তু সামাজিকীকরণ যে এটা, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ থেকেই যাবে। জি সেই জায়গায় থেকে কিন্তু আপনি এই যে ঐকমত্য কমিশনে যা যা বিষয়গুলো ঢুকেছে, অথবা আপনার এখন যে কনস্টিটিউন্সি নির্বাচনী এলাকার ব্যাপারে আলাপ আলোচনা যে আসছে, আমার কাছে কেন জানি মনে হয় রাজনৈতিক পরিবেশের যে মূল এজেন্ট রাজনৈতিক দল, তার ওয়েট অনুযায়ী সে গুরুত্ব পাচ্ছে না। আর এর ফলে রাজনৈতিক ব্যবস্থা একটা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে, সিরিয়াস চ্যালেঞ্জের মধ্যে থাকবে। জি, এই চ্যালেঞ্জটা যে কোনো সময় রাজনৈতিক ব্যবস্থাকে আমারও মনে হয় যে ক্ষতিগ্রস্ত এই করবে। ঘর পোড়ার মধ্যে হয়তো কেউ কেউ আলু পোড়া দিয়ে দিচ্ছেন, যেমনটা জি, উনি বললেন। মির্জা ইমরান, আমার যে প্রশ্নটা ছিল ছোট করে, আপনারা আসলে তাহলে কি করতে যাচ্ছেন? আমরা অলরেডি রিট করেছি, শুনানি আছে সামনে আমাদের। আমাদের বাবুল ভাই রিটটি করেছেন। যাই হোক, আমরা আগামীকাল ভাঙ্গায় ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদের আজকে যে তাণ্ডব করেছে ভাঙ্গায়, এই ফ্যাসিবাদ বিরোধী ভাঙ্গার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আগামীকাল শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আচ্ছা, আমরা মানে এই ভাঙ্গাতে যে করব। অবরোধ বিক্ষোভ এগুলি আর করছেন না তাহলে? না না, আমরা কখনোই অবরোধ ওকে, বিক্ষোভ এগুলো সহিংস কোনো আন্দোলনের পক্ষে অনেক ছিলাম না। আমরা অনেক মানুষকে ধন্যবাদ, চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ মির্জা ইমরান যুক্ত হবার জন্য 71 জার্নালে। ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে, এটা মাহমুদুর রহমান বলেছেন। মাহমুদুর রহমান আজকে সাক্ষী দিতে গিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, এবং সেখানে শেখ হাসিনার সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 46তম সাক্ষী হিসেবে এই জবানবন্দি তিনি দিয়েছেন। আর বোধহয় একজনের জবানবন্দি আছে, একজন সাক্ষীর, তারপরেই এটার পরবর্তী প্রসেসিংয়ে যাবে। এ পর্যায়ে আমরা একটু যুক্ত করে নিতে চাই সামিরা তানজিন চৌধুরী, আইনজীবী, সিনিয়র কোর্ট যুক্তরাজ্য, এবং মরহুম হারিস চৌধুরীর কন্যা তিনি। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে সামিরা তানজিন চৌধুরী। একটু একটু আপনার কাছে একটু জানতে চাই, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলার জবানবন্দি প্রায় শেষের দিকে, আইনি প্রক্রিয়াগুলো কি দেখছেন? আসলে ব্যাপারটা এতগুলো মানুষের ইমোশনকে ইনভলভ করে, এবং 2000-এর মতন বাচ্চাদের মৃত্যু, এবং সেই মৃত্যুর জন্য কাউকে তো অ্যাকাউন্টেবল হতেই হবে। আমরা যে এই পর্যায় পর্যন্ত আসতে পেরেছি, এটার জন্য আমি উপরতলার কাছে কৃতজ্ঞ যে আজ বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হচ্ছে। বাংলাদেশের সার্কামভেনশন অফ রুল অফ ল এমন একটা পর্যায়ে গিয়েছিল, পারিবারিকভাবে আমি এটার ভুক্তভোগী। আমার বাবা সেটা সাফার করে এক পর্যায়ে মারা গেছে। সেটার বিচার তো আমি একটা কোর্টে পাবো না এখন আর, কারণ প্রসেসটা কমপ্লিকেটেড। এই যে এইভাবে যদি এরকম একটা ফ্যাসিস্ট একটা একটা শক্তিকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যায়, এটা একটা বড় পাওয়া। এই যে প্রসেসটা যেটা শুরু হয়েছে, শেখ হাসিনা তৈরি করে যাওয়া আইসিটি ট্রাইব্যুনাল ওর দ্য সিস্টেম, ওটার থেকে যথেষ্ট ডিপার্চার হয়েছে।
এটা একটা নতুন সিস্টেম, কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেক পুরনো ল এর উপর বেস করে আইসিটি ট্রাইব্যুনাল, কিন্তু নতুন যেটা আহ, আমরা আশা করছি হবে সেটা হচ্ছে যে পুরনো সিস্টেম যেটা কমপ্লিট ডিপার্চার ফ্রম দ্য মানে রুল অফ ল এবং জাস্টিস, প্রসেস অফ প্রসিজার অফ জাস্টিস, এটা থেকে এটা যেন আর কখনো না হয়। যেসব আম, অভিযোগ ছিল, যেমন হচ্ছে উইটনেসদেরকে ইন্টিমিডেট করা, আন্ডার ডিউরেস তাদের স্টেটমেন্টে নেওয়া মানে জোর করে, কিংবা ভুল মিথ্যা একটা সাক্ষী তৈরি করা, কিংবা স্টেটমেন্ট তৈরি করে তারপরে সেটার উপরে জোর করে সিগনেচার নেওয়া, এইসব কোনো কিছু, তারপরে ভয় ভীতি দেখানো এবং জুডিশিয়ারির যে পার্শিয়ালিটি এবং এই পুরো কমপ্লিট ডিপার্চার ফ্রম এ ফেয়ার ট্রায়াল, মানে ফেয়ার ট্রায়াল বলতে আমরা যা বুঝি সবকিছুর থেকে সরে আসে, সেইগুলো যেন কোনো কিছুই না থাকে। এবং আমরা দেখে যাচ্ছি যে প্রসেসটা হয়তো বা ওরকমই হবে এবং সেটার পার্ট হতে হবে আমাদের সবাইকে। জি, জিয়াউল কবির সুমন, কি দেখছেন সামনে নির্বাচনের আগেই এই বিচার প্রক্রিয়াটা শেষ হবে কিনা? আসলে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটা তো জুলাই গণ অভ্যুত্থানে যারা এখানে ইনভলভ আছেন প্রত্যেকেরই এটা একটা আকাঙ্ক্ষা যে আপনার গত 15 বছরে যে ধরনের দেশে, বিশেষ করে আপনি 2009 পিলখানার যে হত্যাকাণ্ড, সেখানে আপনার 57 জন সেনা অফিসারের মৃত্যু, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে আপনি দেখেন যে বিচার বিভাগ, তারপরে আপনি প্রশাসন দলীয়করণ, পুলিশ বাহিনীকে আপনার পেটুয়া বাহিনীতে, দলীয় বাহিনীতে পরিণত করা, আপনি গণমাধ্যমগুলোকে প্রচার মাধ্যমে পরিণত করা হয়েছে। আপনি মানে এমন কোনো সেক্টর পাবেন না যেখানে আপনার যে বলতে পারবেন যে আমাদের এই সেক্টরটা ফ্রেশ আছে। যার ফলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এখানে মানুষ প্রাণ দিতেও দ্বিধা করেনি। তাদের যেই সম্মিলিত যে অর্জন, সেই অর্জনের ফলেই আপনি একটি দেশ 15 বছরের যে একটা পাথর, এই পাথরটা সরাতে পেরেছে। তো সেই জায়গাটাতে মানুষের স্বাভাবিকভাবেই যে 1400 জন শহীদ হয়েছেন, তারপরে 20,000-এর উপর আহত, তাদের এই বিষয়গুলো তো বিচারের অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং সে পাশাপাশি সংস্কার চলমান রয়েছে। আর নির্বাচন ফেব্রুয়ারিতে অলরেডি ঘোষণা করা হয়েছে। তো আমরা আশা করব যে নির্ধারিত সময়ে সরকার সবগুলো কাজই এগিয়ে নেবেন এবং মানুষের যেই আত্মত্যাগ, মানুষের যেই দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা, দুঃখ, এগুলো তারা অন্তত কিছুটা হলেও তারা মলম লাগাতে পারবেন। জি, জিয়াউল কবির সুমন এবং সামিরা তানজিন চৌধুরী, আপনাদের ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। একই সঙ্গে ডক্টর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।